নমস্কার, শুরু করছি চারটার খবর নিয়ে আমি সন্তু রয়েছে এবং আমার সহকর্মী মধুকল্পিতা রয়েছে। দেখো সন্তু, আজকে চারটার খবর শুরুতেই আমাদেরকে যে বিষয়টাকে সবার আগে বলতে হয়, যে বিষয়টা সবার আগে ভাবতে হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে, যে সনাতনীরা তারা কিন্তু জেগে উঠছেন। সনাতনীদের আর যে দমিয়ে রাখা যাবে না সেটা কিন্তু কার্যত স্পষ্ট হয়ে যাচ্ছে। যত একটু একটু করে দিন যাচ্ছে সনাতনীরা যে একজোট হচ্ছেন সেটা এক প্রকার স্পষ্ট। সন্তু, একদমই সেটা স্পষ্ট। আমাদের বাংলার সংবাদ মাধ্যম অনেক সময় এই রিপাবলিক বাংলা আসার আগে অনেকেই হিন্দু শব্দটা ব্যবহার করতে, লিখতে ভয় পেতেন, বলতেন হিন্দু শব্দ নাকি সাম্প্রদায়িক। কিন্তু 2021 সাল থেকে সনাতনী হিন্দুরা এত বছর ধরে যে নিপীড়িত, শোষিত হয়েছে সেই ছবিটা আমরা তুলে ধরার চেষ্টা করি। আমরা দেখলাম বিধানসভা থেকে শুরু করে নেতাজি ইন্ডোরে রাজ্যের মুখ্যমন্ত্রী, রাজ্যের শিক্ষামন্ত্রী, রাজ্যের এখন মন্ত্রীরা অনেকেই নিজেরা হিন্দু সাজার কথা বলছেন। তারা হিন্দু 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 করছেন। কেন কেন করবেন না? কারণ এটা বাংলা, যে বাংলা স্বামী বিবেকানন্দের বাংলা, যে বাংলা রামকৃষ্ণদেবের বাংলা। সেই বাংলায় হিন্দু জাগরণ তো হওয়ারই ছিল, কিন্তু এতদিন যারা সেকুলারিজম করে গিয়েছে তারা শুধু হিন্দুর ক্ষতি করেনি, তারা শুধু সনাতনের ক্ষতি করেনি, তারা ক্ষতি করেছে গোটা বাংলার, গোটা দেশে। এবং এই যে ধর্ম নিয়ে এই মুহূর্তে বাংলার রাজনীতিটা একেবারে সরগরম হয়ে উঠেছে সেটা বলাই বাহুল্য। কিন্তু একটা প্রশ্ন কিন্তু সবার মনে জাগে সন্তু, এই ধর্মের উৎপত্তিটা কোথা থেকে এসেছে ধর্ম, এটাই অনেকের মনে কিন্তু প্রশ্ন থেকে যায়। এই প্রশ্নেরই উত্তর খোঁজার চেষ্টা করবো আজকে চারটার খবরে। এবং আমার এবং সন্তুর সঙ্গে এই মুহূর্তে রয়েছেন দন্ডীস্বামী শঙ্করাচার্য পরম্পরা স্বামী রামানন্দ তীর্থ, রয়েছেন আমাদের সঙ্গে। আপনাকে স্বাগত রিপাবলিক বাংলায়। প্রথমেই আমি সন্তু, আমরা দুজনেই রয়েছি চারটার খবরে। আমার সঙ্গে যারা আমাদের দুজনের সঙ্গে রিপাবলিক বাংলার যারা দর্শকরা এই মুহূর্তে দেখছেন, তারা প্রত্যেকেই জানতে চাইছেন এই ধর্মের উৎপত্তিটা ঠিক কিভাবে, কোথা থেকে হলো। খুব সংক্ষেপে যদি আপনি একটু বোঝানোর চেষ্টা করেন। দেখুন, ধর্ম কথার উৎপত্তি ব্যাখ্যা করলে যেটা হয় সেটা হচ্ছে ধারয়তে ইতি ধর্মঃ, অর্থাৎ আমাদের চরিত্র বা গুণাবলী বৈশিষ্ট্যকে যা ধারণ করে তা ধর্ম। এখন সংকীর্ণ অর্থে আমরা ধর্ম বলতে যেটা বুঝি সেটা একটা মানে বিশিষ্ট জনগোষ্ঠী যারা একই রকম কালচারকে বা সংস্কৃতিকে বহন করছে, কিন্তু তা নয়। ধর্ম কেবল একটি, যেটা হচ্ছে সনাতন পরম্পরা দিয়ে চলে আসছে। এই যে আমরা যারা হিন্দু, স্বামীজি বলছেন গর্ব করে বলো আমরা হিন্দু। এই হিন্দুদের উৎপত্তিটা কোথায়? এই হিন্দুদের উৎপত্তি হচ্ছে সেই যে ব্রহ্মা, সেই ব্রহ্মা হইতে যে সমস্ত জীব জগতের সৃষ্টি। তারপরে কশ্যপ মুনি আসছেন, কশ্যপ মুনির পর থেকে নরকুল, সর্পকুল, পক্ষীকুল, পশুকুল, সমস্ত জীব জগতের সৃষ্টি হচ্ছে। সেই সৃষ্ট যে মানবকুল, সেই মানবকুলই ধীরে ধীরে বিবর্তনের মাধ্যমে বর্তমান যে ব্যবস্থা সেইখানে আমরা রয়েছি। মধ্যিখানে আমাদের জীবনকে একটা স্ট্রাকচার দেওয়ার জন্যে সনাতন ধর্মের বর্ণাশ্রম ব্যবস্থা। এবং এই বর্ণাশ্রম ব্যবস্থা দেখুন কতখানি সায়েন্টিফিক, যে সেইখানে বলা হচ্ছে প্রতিটি মানুষের তার বর্ণ এবং আশ্রম অনুযায়ী তার ডিউটিস রয়েছে। যেমন যে কোনো মানুষ যখন ছোট বয়সে রয়েছে, সে তখন গুরুগৃহে শিক্ষা আহরণ করবে, তখন তার ধর্ম হচ্ছে ব্রহ্মচর্য ধর্ম। অর্থাৎ সে নিজেকে ক্যারি করবে, সে অধ্যয়ন করবে, সে শিখবে, অর্থাৎ তার স্টুডেন্ট লাইফটা গুরুকুলে। তারপরে যখন সে বিবাহ করবে, সমাবর্তন হয়ে গেলে তখন তার ধর্ম গৃহস্থ ধর্ম, তখন সে তার পরিবারের প্রতিপালন করবে। তারপরে দেখুন ধীরে ধীরে বানপ্রস্থের ধর্ম আছে। তারপরে আমাদের যেরকম চতুর্থ আশ্রম সন্ন্যাসীরা, তাদের ধর্ম আছে। তো ধর্ম কিন্তু কেবলমাত্র সনাতন ধর্মই। এর বাইরে যেগুলি রয়েছে সেগুলো বিশেষ কোনো ব্যক্তিবর্গের যে। মহারাজ, আপনি এত সুন্দর করে বোঝাচ্ছেন, কিন্তু এই বাংলা, যে বাংলা স্বামী বিবেকানন্দের বাংলা, যে বাংলা গর্ব করে, যে বাংলায় স্বামী বিবেকানন্দ দাঁড়িয়ে বলেছিলেন গর্ব করে বলুন আপনি হিন্দু, সে বাংলায় আমরা দেখতে পাই হিন্দু শব্দটা ব্যবহার করতে গেলে কোথাও মুখে দই জমে যেত, হিন্দু সাম্প্রদায়িক বলা হতো। আপনি হিন্দুদের হয়ে বললে আপনি সাম্প্রদায়িক, হিন্দু বিরোধী কথা বললে আপনি সেকুলার। এই ধারণাটা কারা তৈরি করেছিল? দেখুন, এই ধারণাটা কারা তৈরি করেছিল, এর থেকে আরেকটা বিশেষ কথা কি সন্তু, এই ধারণাটা কেন তৈরি হয়েছে। আমি একটু চলে যাব আমাদের ভারত সেবাশ্রমের স্বামী প্রণবানন্দজির সেই বক্তব্যে, যে হিন্দুদের মধ্যে জ্ঞান, বুদ্ধি, বিদ্যা, অর্থ সব আছে, কিন্তু নেই হচ্ছে তাদের ওই একতা। এবং যেহেতু আমাদের একতা নেই, এই কারণে দেখুন আমাদের অন্যদিকে যারা বসে আছে তারা যেহেতু ঐক্যবদ্ধ, তাই যারা এই রাজনীতির হায়নারা রয়েছে না,
হ্যাঁ। যারা এই সেকুলারবাদী রাজনৈতিক হায়নারা রয়েছে তারা জানে যে এই যে সংখ্যাগুরু এই যে যারা রয়েছে তাদের মধ্যে যেহেতু একতা নেই, তাদের ভোটটা যেহেতু বিভিন্ন জায়গায় মানে ডিসক্রিমিনেট হয়ে যাবে বা চলে যাবে, ভাগ হয়ে যাবে, তাই যারা দলবদ্ধভাবে আমাদেরকে ভোট দিয়ে আগামী দিনে ক্ষমতার মসনদে বসাবে তাদের সঙ্গে আমরা থাকবো বা তাদের হয়ে কথা বলবো। তাদের সংখ্যালঘু হিন্দুদের মানে সেই রাজনৈতিক ব্যক্তিত্ব যদি সনাতনী হিন্দুও হয় তাহলেও তিনি হিন্দু বিরোধী কথা বলছেন এই শুধুমাত্র ভোট ব্যাংকের জন্য। বোঝা গেল। আমার পরের প্রশ্ন, আপনি বলছেন যে যে এই সংঘবদ্ধ, আমি আসবো মহারাজ, এই সংঘবদ্ধের কথা বলছেন। আমি এবং মধুকল্পিতা কাকতালীয়ভাবে দুজনেই আমরা গিয়েছিলাম মহাকুম্ভে। সেই মহাকুম্ভ থেকে আপনাকে সরাসরি প্রশ্ন করেছিলাম যে ঐক্যের মহাকুম্ভ যেটা প্রধানমন্ত্রী বলেছিলেন, সনাতনী হিন্দুরা তো ঐক্যবদ্ধ হয়েছে, এবার ভয়টা কিসে? সনাতনী হিন্দুরা ঐক্যবদ্ধ হলেও আমাদের একটা কথা ভুললে চলবে না যে এই হিন্দুদের মধ্যে কিন্তু জয়চাঁদ ছিল, এই হিন্দুদের মধ্যেই কিন্তু যুগে যুগে বিভিন্ন গদ্দাররা ছিল। আজকেও দেখবেন বিভিন্ন রকমের কালনেমিরা আমাদের এই হিন্দু সম্প্রদায়ের মধ্যেই রয়েছে, যারা সামান্য কিছু ব্যক্তিগত মুনাফার জন্য বৃহত্তর স্বার্থটাকে বিসর্জন দিয়ে আমার আপনার বাড়ির পরিবারের লোকেদেরকে মৃত্যুর মুখে বা বিপদের মুখে ঠেলে দিতে তারা ভয় পাচ্ছে, মানে দুবার ভাবছে না। তো এই কালনেমিদের আমরা চিহ্নিত করতে পারছি না, বা আমরা একটা সভ্য গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে রয়েছি, সেই কারণে আমরা কিছু বলতে পারছি না। দেখবেন আমাদের রিচুয়ালস, আমাদের ব্যবস্থাকে তখন আঘাত করে দেওয়া যায়। আমাদের যে গোমাতা কামধেনু বলছে জননী পৃথিবী কামদুঘা, সেই কামদুঘা গোমাতাকে যারা রাস্তায় দেখেছেন গোমাংস বিপ্লব করেছে আমাদেরই হিন্দু নামধারী ব্রাহ্মণ পদবীধারী ব্যক্তিরা, তারা পার্টিকুলার বিশেষ রাজনৈতিক দল থেকে বিলং করে। এখন বিষয় হচ্ছে আমরা সব জেনেও আমরা চুপ করে থাকছি। ব্যাপারটা হলো আমাদের যে সনাতনী পরম্পরা এইটার প্রতি আমাদেরকে কনজারভেটিভ হতে হবে। কিছু জায়গায় অর্থোডক্স হওয়া অত্যন্ত প্রয়োজন। আমরা এই বিবর্তনের সাথে লিবারাল হতে হতে এমন করেছি আমাদের নিজেদের ধর্মকে না আমরা মন্দিরের ঘন্টা বানিয়ে দিয়েছি, যে যখন আসবে সেটিকে বাজিয়ে দিয়ে চলে যাবে একেবারে। এবং এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে শুধুমাত্র রাজ্য নয়, দেশের বিভিন্ন প্রান্তে কিন্তু সনাতনী হিন্দুরা যারা রয়েছেন তারা কিন্তু একজোট হয়েছেন এবং একজোট হয়ে তারা কিন্তু লড়াই করার যে বার্তা সে বার্তা দিয়ে যাচ্ছেন। ধন্যবাদ আপনাকে, আপনি খুব সুন্দর করে আজকের এই চারটার খবরে বুঝিয়ে দিলেন যে এই ধর্মের উৎপত্তিটা কোথা থেকে। দেখুন, আমরা তো সেদিকে প্রত্যেকটা মুহূর্তে নজর রাখছি, আপনাদেরকে প্রত্যেকটা মুহূর্তের আপডেটও দিচ্ছি, কিন্তু তার পাশাপাশি আমাদেরকে কোন দিকে নজর রাখতে হবে বলুন তো? নজর রাখতেই হবে অবশ্যই যে বিধানসভা নির্বাচনের, অর্থাৎ 2026-এর বিধানসভা নির্বাচনের দামামাটা এ রাজ্যে কিন্তু বেজে গিয়েছে। আর দামামা বাজতেই কি শুরু হয়েছে? শাসক বিরোধী তরজা শুরু হয়ে গিয়েছে। আর এই শাসক বিরোধী তরজার মাঝেই এখন উৎপত্তি হয়েছে ভুতুরে ভোটার। আর এই ভুতুরে ভোটার নিয়ে যখন তপ্ত বঙ্গ রাজনীতি, ঠিক তখনই বৈঠক ডাকলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। দেখুন, 2026-এর খেলাটা আর একটু জোরে মারতে হবে, বল জোরে মারতে হবে, আর সেই কাজটা শুরু হবে ভোটার লিস্ট থেকে। অন্যায়ভাবে হিন্দি স্পিকিং এবং মতুয়াদের টার্গেট করে যদি ভোটার তালিকা থেকে একটা নাম বাদ যায়, পশ্চিমবঙ্গ হচ্ছে মিনি ইন্ডিয়া, নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। 26-এর ভোটের আগে তৃণমূলের মুখে ভুতুরে ভোটারের তত্ত্ব, পিঠ বাঁচাতে ময়দানে তৃণমূলের রথী মহারথীরা। ভোটারদের দুয়ারে দুয়ারে ঘুরে হন্যে হয়ে ভুতুরে ভোটার খুঁজে চলেছে শাসক নেতারা। এই প্রেক্ষাপটে বেছে বেছে হিন্দু ভোটারদের ভোটার লিস্ট থেকে বাদ দেওয়ার অভিযোগ তুলেছে পদ্ম শিবির। ভোটার লিস্ট থেকে যাতে কোনোভাবেই হিন্দু ভোটারদের কাছি করা না যায় সেদিকে কড়া নজর রয়েছে বিজেপির। এবার সরাসরি নেতা কর্মীদের নিয়ে রণকৌশল চূড়ান্ত করতে ময়দানে বঙ্গ বিজেপি। মঙ্গলবার জরুরি ভিত্তিতে বৈঠক ডাকলেন শুভেন্দু অধিকারী। সন্ধ্যে 6টায় কলকাতায় বিশেষ বৈঠক। ভবানীপুরকে টার্গেট করে বৈঠক করতে চলেছেন বিরোধী দলনেতা। কখনো নির্বাচন কমিশনকে দোষারোপ, আবার কখনো বিরোধী দলগুলিকে দোষারোপ, এটাই অভ্যাস তৃণমূলের। ছাপ্পা বুথ ব্রেকিং এর পর এবার ভোটার তালিকাতেও কারচুপি করে 26 জয়ের পরিকল্পনা চলছে না তো?
তবে 26-এর লড়াই যে মোটেও সহজ হবে না তা বিজেপির তৎপরতাতেই স্পষ্ট। রিপাবলিক বাংলা। বাম একটা রাজনৈতিক দল, তারা কম্পিউটারের বিরোধিতা করে, তারা শিল্পেরও বিরোধিতা করেছে এমনও অভিযোগ। এবার তারা পরীক্ষারও বিরোধিতা করছে। যাদবপুর কাণ্ডে বাম এবং তৃণমূল অর্থাৎ এসএফআই এবং তৃণমূল ছাত্র পরিষদের টানা পড়েন, শিক্ষামন্ত্রীকে গাড়িতে ইট পাটকেল, সেই কাণ্ডের জন্য জীবনের সব থেকে বড় পরীক্ষা উচ্চ মাধ্যমিক। সেই উচ্চ মাধ্যমিক পরীক্ষার দিন যাদবপুর থেকে কলকাতা, কলকাতা থেকে প্রেসিডেন্সি, প্রেসিডেন্সি থেকে জেলায় জেলায় একের পর এক কলেজের সামনে, স্কুলের সামনে এই একের পর এক বিক্ষোভ। যে বিক্ষোভ দেখে অনেকে প্রশ্ন করছেন, পরীক্ষারও বিরোধিতা করছে এই বাম। দেখো, যাদবপুর ক্যাম্পাসে শহুরে নকশাল ছাত্র ইন্দ্রানুজ রয়কে ব্রাত্য বসুর গাড়ির ধাক্কা। এরপর থেকেই শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিকে দিকে বিক্ষোভ আন্দোলন শুরু করেছে এসএফআই, এআইডিএসও সহ বিভিন্ন বামপন্থী ছাত্র সংগঠন। সোমবার পরীক্ষার দিনই ছাত্র ধর্মঘট, ক্যাম্পাসের বাইরে পিকেটিং, স্লোগান। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সামনে সকাল থেকেই বিক্ষোভ, ভেতরে চলছে পরীক্ষা আর গেটের বাইরে আন্দোলনকারীদের ধর্ণা। টোটাল শাটডাউন, মানে কোনো রকম পরীক্ষা ছাড়া কোনো রকম কাজই করতে দেওয়া হবে না যতক্ষণ না তাদের যে দাবিগুলো আছে, যে প্রশ্নগুলো আছে, সেগুলো প্রপারলি অ্যাড্রেস করা হচ্ছে বা তারা প্রপারলি তাদের উত্তরগুলো পাচ্ছে। ভেতরে তো পরীক্ষা চলছে, সেখান থেকে দাঁড়িয়ে কেন এই প্রোটেস্ট? আমাদের এইখানে দাঁড়িয়ে ভেতরে যা পরীক্ষা আছে ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টির কিছু, সেখানকার ছাত্রছাত্রীরা একমত হয়ে এই কথা বলছে যে যেখানে যেখানে সম্ভব হবে আজকে পরীক্ষায় পেন ডাউন করবে। ধর্মঘটের ডাক দিয়েছি, ক্যাম্পাসে সমস্ত কাজ বন্ধ থাকবে এবং আমরা অবিলম্বে ব্রাত্য বসুর গ্রেফতারি চাই, এটাই আমাদের। এরপরেই বন্ধ করে দেওয়া হয় অরবিন্দ ভবন। উপাচার্য না আসায় বন্ধ করে দেওয়া হয় অরবিন্দ ভবনের দরজা। পরীক্ষা চলাকালীন বিক্ষোভ চলল কলকাতা বিশ্ববিদ্যালয়েও। মূল ফটকের বাইরে স্লোগানিং দিতে থাকে ধর্মঘটিরা। কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে সেখানেও কিন্তু এআইডিএস এর তরফ থেকে এখানে বিক্ষোভ সমাবেশ চলছে, যেখানে প্রত্যেকে তাদের প্রতিবাদী ডাক দিচ্ছেন এবং যে প্রশ্ন তারা করছেন যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রতিবাদী ছাত্রদের ওপর দিয়ে কিভাবে শিক্ষামন্ত্রীর কনভয় চলে যায়। এখানে কিন্তু যাদেরকে আমরা বলছি, রিকোয়েস্ট করছি, তারা যদি অনেকে ফিরে যাচ্ছেন, অনেকে ক্লাসের জন্য যাচ্ছেন, আমরা কিন্তু কাউকে আটকাচ্ছি না। আন্দোলনকারীদের দাবি ধর্মঘট হচ্ছে স্বতঃস্ফূর্ত, অথচ এখানেই এক ছাত্রের অভিযোগ ছাত্রদের ক্যাম্পাসে ঢোকা আটকাতে জোর খাটাচ্ছে ধর্মঘটিরা। আমি ঢুকতে গেছি, আমাকে বাধা দিচ্ছে, আমার পা ধরে টানছে, আমি ওদেরকে কৈফিয়ত দেবো কেন? আজকে ফার্স্ট সেমিস্টারের এক্সামের সময় সাধারণ ছাত্রছাত্রীদেরকে হেনস্থা করা হচ্ছে, আজকে এখানে চেল্লামেল্লি করছে, ছেলেমেয়েরা পরীক্ষা দেবে কি করে? বাম ছাত্র আন্দোলনের রেশ প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়েও, কিন্তু পরীক্ষার দিনে পড়ুয়াদের সমস্যায় ফেলে ধর্মঘট ডেকে কি বার্তা দিতে চাইছে বামেরা? শহুরে নকশালদের জন্য কেন দরদ উতলে উঠছে এসএফআই, এআইডিএসওদের? কেন ইচ্ছুক পড়ুয়াদের ঢুকতে বাধা দেওয়া হবে বিশ্ববিদ্যালয়ে? রিপাবলিক বাংলা। দেখুন, এই যে শহুরে নকশালে তাদের দরদ কিনতে পারে রাস্তায় নামিয়েছে বামেদের, কিন্তু কেন বলুন তো? এই প্রশ্নটাই তো ঘুরপাক খাচ্ছে রাজ্য রাজনীতিতে। ঠিক কি কারণে পথে নামছে বামেরা? দেখুন, শহুরে নকশালে ভয়ঙ্কর সহানুভূতি বামেদের, যে সহানুভূতি ক্যাম্পাসে ক্যাম্পাসে রণক্ষেত্র তৈরি করে। ব্রাত্য বসুর উপর বেজায় রাগ বামেদের, তাকে গ্রেফতারের দাবিতেই নাকি রাস্তায় হাঁটা। অথচ শহুরে নকশাল ইন্দ্রানুজের বেলায় একেবারে মুখ্যমন্ত্রীর পথেই হাঁটলেন বাম নেতারা। সবটাই নাকি নেহাত
ছোট ঘটনা, অবান্তর। প্রথমত আমি বাচ্চা ছেলে, ফার্স্ট ইয়ারের ছেলে, এসেছে রাজনৈতিক তর্ক বিতর্ক, রাজনৈতিক ছাত্র রাজনীতিতে অনেক সময় একটা উত্তেজনা প্রবণ হয়, দুটো বাড়তি কথা বলে দেওয়ার প্রবণতা থাকে, এগুলো আমি ধরি না, আমরা কেউ ধরি না এগুলো। মন্ত্রীকে গ্রেপ্তার পুলিশ না করতে পারি, যদি চাপা পড়লো তার পাশে দাঁড়ানো আমাদের কাজ, এটা মানবিকতা। আমরা মানবিকতার মনোভাবে বিজেপি তৃণমূল অপরাধের কাছে, অসভ্যতার কাছে আক্রান্ত যে কারোর পাশে দাঁড়াই এবং দাঁড়াবো, এটা মানবিকতা। একজন ছেলে সে তার মত প্রকাশ করেছে, মতটা আমার পছন্দ হতে পারে, অপছন্দ হতে পারে, সেই মত নিয়ে বিতর্ক হতে পারে, কিন্তু সে যখন আক্রান্ত হচ্ছে, তার জীবন সংখ্যা হচ্ছে, তার পক্ষে না দাঁড়িয়ে যারা তার অতীতে কি বলেছেন সেই নিয়ে এত বাজার গরম করেন, তারাই প্রকৃতপক্ষে দেশ। ইন্দ্রানুজকে দেখতে হাসপাতালে হাজির হন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারও। প্রত্যেকটি মানুষের নৈতিক অধিকার আছে কোনো বিষয়ে কথা বলার। দেশদ্রোহী আর দেশবিরোধী কে ব্যাখ্যা করবে? ব্যাখ্যাটা কে করবেন? এটা কি কোনো সংবাদপত্র করে দেবেন, না কোনো রিপোর্টার করে দেবেন? যেখানে বাম কংগ্রেস পাশে, সেখানে খুব স্বাভাবিক যে ইন্দ্রানুজের ভয়ঙ্কর সব পোস্টে তার বাবাও নিছক ভুলই খুঁজে পাবেন। বাচ্চা ইম্যাচিওর ছেলে মেয়েদের এগুলো সব বিভিন্ন সময় হয়, এরা যত বয়স হবে তত তাদের ম্যাচুরিটি আসবে, তারা নিশ্চয়ই তখন বুঝতে পারবে যে এগুলো তাদের রিয়ালিটি নয়। এখন হচ্ছে কি বিভিন্ন জায়গায় কেউ প্ররোচনা দেয়, কেউ শিক্ষা দেয়, এরকম করে। বাবার কথা না হয় বোঝা যায়, কিন্তু ঠিক কতটা চক্ষু লজ্জা হারালে বাম নেতাদের শহুরে নকশালে এই হেন সহানুভূতি? সুজন চক্রবর্তী, রবীন দেবরা নিজেদের মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের অপমানও অনায়াসে মেনে নিচ্ছেন কোন রাজনৈতিক স্বার্থে? বিধানসভায় তো শূন্যই, এবার কি বামেদের মানুষের মন থেকেও মুছে দেওয়ার পালা? রিপাবলিক বাংলা। গুজরাটের গির জাতীয় উদ্যানে জঙ্গল সাফারিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হাতে ক্যামেরা নিয়ে গাড়িতে চেপে সাফারি করেন মোদী। ক্যামেরা দিয়ে ছবিও তুলতে দেখা যায় প্রধানমন্ত্রী। এবার ভারতীয় ক্রিকেটার দলের অধিনায়ক রোহিত শর্মাকে অপমান ইন্ডিজোটে। রোহিত শর্মা মোটা, ভারতীয় দলের অধিনায়ক হওয়ার যোগ্যতা নেই, নোংরা আক্রমণ কংগ্রেস নেত্রী শামা মোহাম্মদের। আরও এক ধাপ এগিয়ে তৃণমূল সাংসদ সৌগত রায় বলেন, দল থেকে বার করা উচিত রোহিতকে। রোহিত শর্মাকে অপমান কংগ্রেস তৃণমূলের সর্বপ্রাক্তন ক্রিকেটাররা, কংগ্রেসের লজ্জা হওয়া উচিত বললেন হরভজন সিং। কংগ্রেস নেত্রীকে জবাব প্রাক্তন ক্রিকেটার অতুল ওয়াসন, শরণদীপ সিং। বেঙ্গালুরুতে জেডিএস এর বিক্ষোভে তুলকালাম। বিক্ষোভ সরাতে গেলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। মুখ্যমন্ত্রী যা প্রতিশ্রুতি দিয়েছিলেন তা তাকে দ্রুত মেটাতে হবে, এই দাবি জানিয়ে রাস্তায় নেমেছিল জেডিএস।